সো হেই এভরিওয়ান, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সেটা হলো জেন্ডার প্রেডিকশন ওল্ড ওয়াইফ টেল নিয়ে। এখন আমি 9 মাসে প্রেগনেন্ট, তো অনেকে আমাকে দেখে জাজমেন্ট করে যে টক খেলে বা পেট এরকম হলে বা কি গ্লো আসলে ছেলে হবে না মেয়ে হবে তা নিয়ে একটা প্রেডিক্ট করে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম মা হচ্ছি, তো আমার মধ্যে একটা কিউরিসিটি আছে যে কি হবে। প্রথম প্রথম এতটা ছিল না, এখন প্রায় বেশি দিন বাকি নেই, 5-6 দিন বাকি আমার ডেলিভারি। 28 তারিখে আমার ডেট। তো আমার মনেও খুব একটা কিউরিসিটি কাজ করে যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। অবশ্য কি হবে সেটা সেটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই, যা যে আসবে তাকে খুব ভালোবাসবো। তো কিছু পুরনো মিথ নিয়ে আজ প্রেডিক্ট করব যে আমার গার্ল হবে নাকি বয় হবে। তো ফার্স্ট যেটা আসে সেটা হলো মর্নিং সিকনেস। তো আমি অনেক ভিডিওতে দেখেছি এবং শুনেছি যদি মর্নিং সিকনেস যদি বেশি হয় তাহলে গার্ল হয়, আর যদি কম হয় তাহলে বেবি বয় হয়। তো আমার ক্ষেত্রে আমার মর্নিং সিকনেস খুব বেশি ছিল। প্রথম মাস তো আমি বুঝতে পারিনি। তো 1.5 মাস যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আমার খুব খুব বেশি পরিমাণে, শুধু মর্নিং সিকনেস বললে হবে না, আমার হোল ডে সারা দিন আমি বমি করেছি। ইভেন বমি করতে করতে আমার যখন 3 মাস ছিল, হসপিটালাইজ হয়েছিলাম। আমার 2 মাসে প্রায় 8 কেজি ওজন কমে গিয়েছিল। আমি এতটা পরিমাণে বমি করেছি সে সময়। তো সেই হিসাবে দেখা গেলে আমার বেবি গার্ল হতে চলেছে। তারপরে আসে যেটা চাইনিজ ক্যালেন্ডার। তো চাইনিজ ক্যালেন্ডারে এটা খুব একটা বহু প্রচলিত একটা মিথ যে চাইনিজ ক্যালেন্ডারে আমার কোন মাসে আমি কনসিভ করেছি, আমার কি বয়স, সেই হিসাবে ওরা একটা প্রেডিক্ট করে বলবে যে আমার বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে। তো চাইনিজ ক্যালেন্ডার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি চাইনিজ ক্যালেন্ডারে আমি আমার বয়স এবং আমার কোন মাসে আমি কনসিভ করেছি সেটা দিয়ে এসেছে যে আমার বেবি বয় হবে। তো এই পয়েন্টটা গেল বেবি বয়কে। তারপর হলো ক্রেভিং। তো আমার কিসের প্রতি ক্রেভিং বেশি, মতলব যদি সুইট খাই তাহলে বেবি গার্ল হবে, আর যদি আমি টক ঝাল একটু বেশি পছন্দ করি তাহলে বেবি বয় হবে। তো ফার্স্ট ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমার একটু মিষ্টি খেতে পছন্দ হতো না। ইভেন আমাকে ড্রাই ফ্রুটস হিসেবে খেজুর খেতে লাগতো, কলা খেতে লাগতো, যা আমার একটুও পছন্দ না। মিষ্টি জিনিসটা আমার প্রথমে পছন্দই ছিল না। কিন্তু লাস্ট ট্রাইমেস্টারে এখন এসে আমাকে ঘুম থেকে উঠে আগে প্রথমে আমার থাইরয়েডের ওষুধ চলে, প্রথমে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে সবার প্রথমে আমাকে মিষ্টি কিছু লাগবে। মানে আমার থার্ড ট্রাইমেস্টারে এসে আমার হচ্ছে সুইটসের প্রতি ক্রেভিং বেশি ছিল। আর ফার্স্ট ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমি শুধু টক আর ঝাল বেশি খেয়েছি, এবং আমি ভাত খেতে গেলেও আমাকে লঙ্কা লাগতোই। তো এই হিসাবে এই পয়েন্টসটা, যেহেতু বেশি দিন আমি ঝাল বা টক খেয়েছি, তো এই পয়েন্টসটা যাবে বেবি বয়ের দিকে। তারপর আসে যে বেলি শেপ, ঠিক আছে। তো এটা এটা সব থেকে বেশি একটা যেটা থাকে, মানুষ প্রেডিক্ট করে থাকে আগেকার দিনের, মানে তোমার শরীরের গঠন দেখে, যে যদি পেটটা একটু হাই, যদি আমরা বেলি একটু হাই ক্যারি করি, একটু রাউন্ড শেপের গোল ধরনের, তাহলে সেটা বেবি গার্ল। আর যদি সেটা লো ক্যারি করি, একটু সামান্য নিচের দিকে আর পয়েন্টেড হয়, তাহলে সেটা বয়। তো আমার কেসে প্রথম 6 মাসে আমি আমার পেট বুঝতেই পারিনি, যেহেতু আমার ওজন কমে গিয়েছিল। এবং যখন আমি এন্ড অফ দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, তখন এসে আমি আমার পেটটা কিছু বোঝা গিয়েছিল, এবং আমি এখানে একটি ফটো লাগিয়ে দিব। তো আমি আমার মনে হয় আমি সবসময় আমার বেলি লই ক্যারি করেছি, সবসময় মনে হচ্ছে লই আর পয়েন্টেড। তো এই পয়েন্টটাও যাবে আমার বেবি বয়ের দিকে। এবার আসি বেবি কোন সাইডে সবার প্রথমে মুভমেন্ট করেছিল। তো এই হিসাবে বলা হয় বেবি যদি লেফট সাইডে ফার্স্ট মুভমেন্ট করে তো বেবি গার্ল, আর বেবি যদি রাইট সাইডে ফার্স্ট মুভমেন্ট করে তো বেবি বয়। তো আমি সবার প্রথমে বেবির মুভমেন্ট ফিল করেছিলাম আমার লেফট সাইডে। একটা হালকা বুদবুদির ধরনের একটা জিনিস মনে হচ্ছিল, এটা হালকা কিক ছিল। তো ওইটা আমি ফার্স্ট ফিল করেছিলাম লেফট সাইডে। তো এই হিসাবে আমার এটা মনে হচ্ছে বেবি গার্ল হবে। এরপর আসে যে আমি কোন সাইডে শুতে বেশি পছন্দ করি। তো এটা সবসময় বলা হয় যদি লেফট সাইডে শুতে পছন্দ করো তাহলে বেবি বয়, আর রাইট সাইডে শুতে পছন্দ করলে বেবি গার্ল।
তো আমি সব সময় রাইট সাইডেই ঘুমোতে পছন্দ করেছি, যদিও সায়েন্স বলে যে লেফট সাইডে শুলে বেবির দিকে নিউট্রিশন অক্সিজেনটা ভালো সাপ্লাই হয়। তো আমি লেফট সাইডে শুলেও আমি কীভাবে যেন ঘুমের থেকে উঠে দেখতাম যে আমি রাইট সাইডে চলে গেছি। তো এই হিসাবে এই পয়েন্টটাও যাবে বেবি গার্লের দিকে। এরপর গ্লোয়িং, যে আমি গ্লো করছি নাকি ডাল হয়ে গেছি। তো সবাই বলে যে অনেক ভিডিওতে দেখেছি কিছু যারা নন বাঙালি যারা আছে তারা বলে যদি আমার চেহারা যদি খারাপ হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়, মানে সেটা হচ্ছে বেবি গার্ল, মতলব আমার বেবি গার্ল থাকলে নাকি মায়ের সৌন্দর্য ছিনিয়ে নেয়, আর যদি সুন্দর হয়, গ্লো হয়, চুল সুন্দর হয়, তাহলে নাকি বেবি বয়। তো আর আমাদের বাঙালি মতে বলে যে ছেলের মা বান্দরী, মেয়ের মা সুন্দরী। তো আমাদের বাঙালি মতে আমি আমার যখন আমি প্রেগনেন্সি কনসিভ করার আগে আমি ফর্সা ছিলাম একটু, আর চেহারা সুন্দর ছিল, কিন্তু প্রেগনেন্সি কনসিভ করার পর আমার চেহারা খুবই খুবই ডাল, এখান দিয়ে কালো আর র্যাশেস, আর আমার চুলও অনেক পড়েছে, আর আমি আগের থেকে অনেক কালো হয়ে গেছি। তো সেই হিসাবে আমাদের বাঙালি মত হিসাবে আমি হয়তো পুত্র সন্তানের মা হতে চলেছি, আর যদি নন বাঙালি মত হিসাবে বলা চলে তাহলে আমি হয়তো বেবি গার্ল। তো এই পয়েন্টটা আমি বেবি বয়কে দিব। আর চুল, হেয়ার যদি হেয়ার স্ট্রাকচার যদি খুব সুন্দর হয়, বা চুল পড়া কমে যায়, বা চুল গ্রোথ করে, তাহলে সেটা বেবি বয়, আর যদি চুল খারাপ হয়ে যায় তাহলে সেটা বেবি গার্ল। তো আমার প্রথম থেকে খুব খুব অত্যাধিক পরিমাণে চুল পড়েছিল। তো আর চুল আমার সুন্দর নেই, খারাপই হয়ে গেছে চুল, আর সেই হিসাবে সেটা দেখতে গেলে বেবি গার্ল। আর সব থেকে একটা বিগেস্ট পয়েন্ট যেটা নিয়ে খুব বেশি চর্চা হয় সেটা হলো বেবির হার্ট রেট। ঠিক আছে, তো বেবির হার্ট রেট যদি 40-এর আশেপাশে, বা 140-এর আশেপাশে, বা 140-এর নিচে হয়, তাহলে ইটস মিনস বেবি বয়। আর যদি 150 বা 150-র আশেপাশে, বা ধীরে ধীরে সেটা যদি ইনক্রিজ করতে থাকে, সেটা ইট মিনস বেবি গার্ল। তো আমার ক্ষেত্রে যখন ফার্স্ট এনটি স্ক্যান, মানে 3rd মান্থে যখন আমি রিপোর্ট দেখিয়েছিলাম, সেখানে আমার 160, দেন অ্যানুয়ালি স্ক্যানে 153, আর দেন লাস্ট আমার যেটা 9 মান্থ গ্রোথ স্ক্যানে ছিল ডপলার, সেখানে 141। তো আই ডোন্ট নো এটা কি হবে। তো যেহেতু আমার বেশিরভাগ 140-র উপরে এসেছে, তো ইট মিনস বেবি গার্ল। একটি বিষয় হলো যে প্লাজেন্টা পজিশন দিয়েও নাকি বোঝা যায় যে বেবি গার্ল হবে নাকি বেবি বয়। সেটা হলো প্লাজেন্টা যদি অ্যান্টিরিয়ার থাকে তো বেবি গার্ল, আর যদি পোস্টিরিয়ার থাকে তো বেবি বয়। তো আমার প্লাজেন্টা অ্যান্টিরিয়ার, দ্যাটস মিনস আই ক্যারি এ বেবি গার্ল। তো এই পয়েন্টটাও যাচ্ছে বেবি গার্লের দিক। আরেকটা পয়েন্ট হলো যে থ্রু আউট দ্য প্রেগনেন্সি যদি তোমার মাথা ব্যথা হয়, তো ইট মিনস বেবি গার্ল, আর যদি না হয় তো বেবি বয়। তো আমার কোনো সময় মাথা ব্যথা হয়নি, তো এই পয়েন্টটা যাবে বেবি বয়কে। আরেকটা খুব একটা মানে ফানি একটা যুক্তি, এটা কোনো যুক্তি নয়, যদি তোমার হাজব্যান্ড ওয়েট গেইন করে ইট মিনস বেবি গার্ল, আর যদি ওয়েট লুজ করে তো ইট মিনস বেবি বয়। তো আমার হাজব্যান্ড আগাগোড়ায় খুবই রোগা পাতলা চেহারা। তো আমি যেহেতু একসঙ্গে থাকতাম, এখন আমি এখানে আমার মায়ের বাড়ি চলে এসেছি, আর ও থাকে গুজরাটে, ও একা একা রান্না বাড়া করে খায়, তো ওর ওয়েট অনেক লুজ হয়ে গেছে। তো সেই হিসাবে এটা কোনো যুক্তি নেই, তো সেই হিসাবে এটা হলো বেবি বয়ের কাছে যাবে পয়েন্টটা। একটা ফানি গেম আমাদের বাঙালি বেবি শাওয়ারে স্বাদের সময় করা হয়। তো এক পাশে দিবে শিলনোড়া, আর এক পাশে দিবে প্রদীপ। তো যেটা তুমি তুলবে, তো তারা অনুমান করে নেয় যে পরবর্তী বংশধর তাদের কি হতে চলেছে। তো আমাকে সেই সময় গেমটা খেলতে দেওয়া হয়েছিল, তো আমি তুলেছিলাম প্রদীপ। তো তারা সেটা দেখে কিছুটা অনুমান করে ফেলেছে যে প্রদীপ তুলেছি মানে আমাদের ঘরে একটা কন্যা সন্তান আসতে চলেছে। তো এটা পয়েন্টটা গেল বেবি গার্লের দিকে। এটা আমি দেখেছি এবার মিলেও অনেক মানুষের। খুব আলোচিত একটা পয়েন্ট সেটা হলো লিনিয়া ন্যাগ্রা। ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের নাভির যেটা প্রেগনেন্সিতেই আসে, একটা লাইন, পেটের উপর একটা লাইন। তো সেই লাইনটা বলা হয় যদি স্ট্রেট এবং পুরো টুক থাকে, ঠিক আছে, পুরো কভার, পুরো লাইনটা থাকে, পেটটাকে মনে হয় দুভাগ করে দিল, ঠিক আছে, স্ট্রেট লাইন যদি থাকে আর ডার্ক যদি থাকে তো ইট মিনস বেবি বয়। আর যদি সেটা নাভির নিচ অবধি শেষ হয়ে যায়, ওপরে আসে না, অথবা টেরা বেঁকা থাকে, তো ইট মিনস বেবি গার্ল। তো আমার লাইনটা খুব ডার্ক, এটা স্ট্রেট বলা চলে না, একটু নাভির উপর থেকে গিয়ে একটু কার্ভ হয়ে গিয়েছে। তো দ্যাট মিনস ইটস বেবি গার্ল। তো এই পয়েন্টটাও যাবে বেবি গার্লের দিকে।
আরেকটা পয়েন্ট আছে যে নাভি, যদি নাভি তোমার ভেতরের দিকেই থাকে তো সেটা হবে বেবি গার্ল, আর যদি একটু বাইরে একটু টুপির মতো বেরিয়ে আসে তো এটা বেবি বয়। তো আমার 7 মাস অবধি এটা বোঝা যায়নি, 8 মাস অবধি বোঝা যায়নি, বাট এই যে লাস্ট সময় এসে একটু বোঝা যাচ্ছে, কোনো নাইটি বা জামা কাপড়ের ওপর থেকে বোঝা যায় যে একটু নাভি ফুলে উঠেছে। তো এটা স্বাভাবিক, কারণ বেবি বড় হচ্ছে তো ওর জায়গা লাগবে, তো ভেতরের মাংসপেশিটা বাইরের দিকে আসবেই। তো সেদিক থেকে আবার এই যুক্তিতে মিলালে গেলে এটা, আর যদি ওল্ড ওয়াইফসের দিকে ধরা হয় তাহলে এটা বেবি বয়ের দিকে, কারণ নাভি আমার একটু বাইরের দিকে ছড়িয়েছে। এবার লাস্ট অফ দ্য লিস্ট যেটা আসে যে মায়ের মন কি বলে, মাদার্স ইনটিউশন কি বলে। তো আমার যেদিন থেকে কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, অবশ্য মেয়ে বয়সী, তো তখন থেকে মনে হতো যে আমার একটা মেয়ে হবে। আর আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছা, ও কোনো দিনও ওকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে কী হবে বলো, কী আসতে চলেছে, ও সবসময় মেয়ে মেয়ে বলেছে, আর ও যেটা আন্দাজ করে ওটা সবসময় ঠিকই হয়। আর আমারও যদি 100% হয়, 100%-এর মধ্যে 90%-ই আমার মনে হয় যে একটি কন্যা সন্তান আসতে চলেছে আমাদের কোলে। আর এইসব ওল্ড ওয়াইফস বা সিমটম এগুলোতে তো এগুলো কোনো দিনই 100% শিওরিটি হয় না, এগুলো জাস্ট একটা ফান গেম। তবে আমার মন বলছে এটি একটি কন্যা সন্তান। আমরা মনে হয় একটি ফুটফুটে রাজকন্যার মা বাবা হতে চলেছি। তো এই পয়েন্টসটা যাচ্ছে বেবি গার্লের দিকে। আরেকটা পয়েন্টস যেটা আছে যে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যদি আমি লেজি থাকি তাহলে ধরা হয় যে বেবি গার্ল ক্যারি করছি, আর যদি আমি খুব অ্যাক্টিভ থাকি তো ইট মিনস বেবি বয় আমি ক্যারি করছি। তো আমি যখন কনসিভ করি তখন আমি গুজরাটে ছিলাম, আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতাম। তো আমার কোনো উপায় ছিল না, ফার্স্ট 3 মান্থস আমি খুব ভমিটিং করেছি, নজিয়া ছিল, আর অসুস্থ ছিলাম, থাইরয়েডিজম আমার ধরা পড়েছিল। তো প্রথম 3 মাস আমি কিছুই করতে পারিনি, আমার হাজব্যান্ড হেল্প করেছে, কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম। আমি তারপরের সময়টুকু আমি এখানে এসে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো, আমি থ্রু আউট দ্য প্রেগনেন্সি আমি অ্যাক্টিভ থাকতাম। আর এত অ্যাক্টিভ থাকার জন্য আমি বকাও খেয়েছি যে এত নড়াচড়া কেন করিস তুই। তো অ্যাক্টিভিটিসের দিক থেকে বলতে গেলে আমি হয়তো বেবি বয় ক্যারি করছি। আরেকটা লজিক, যে বাচ্চা যদি খুব বেশি মুভমেন্ট করে তাহলে সেটা নাকি ছেলের দিকে যায়, আর যদি কম মুভমেন্ট করে তাহলে নাকি সেটা মেয়ের দিকে যায়। তো আমাদের মতে খুব বলা হয় যে ছেলে বাচ্চা একটু চঞ্চল হয় আর মেয়ে বাচ্চা শান্ত হয়। তো সেই হিসাবে ধরা গেলে আমি ওর মুভমেন্টস খুব দেরি করে ফিল করেছি, কিন্তু ও খুবই অ্যাক্টিভ। আমি কোনো সময় বিরক্ত হয়ে যাই যে ওর অ্যাক্টিভিটিস এত বেশি কেন। ওর লাস্ট যখন আমি ডপলার স্ক্যান করিয়েছি তো ওখানে ওর একটা রিপোর্ট খারাপও আসে যে ও যে কর্ডটা আছে কর্ডটাও ওর নেকে জড়িয়ে ফেলেছে। তো এতে বোঝা যায় যে ও কতটা চঞ্চল। যদি বাচ্চা বেশি নড়াচড়া করে তাহলে সেটা নাকি বেবি বয়, আর যদি কম নড়াচড়া করে সেটা নাকি বেবি গার্ল, কারণ বেবি গার্ল সবসময় শান্ত হয় আর বেবি বয় একটু বেশি নড়াচড়া করে। তো এই পয়েন্টও যাবে বেবি বয়ের দিকে। তো সব মিলিয়ে ধরা চলে যে প্রায় সমান সমান পয়েন্টস দুজনই পেয়েছে। তো দেখা যাক কে আসবে, যে আসুক সে সুস্থভাবে এই পৃথিবীতে আসুক। সে আমাদের খুব আশার বাসনার একটা জিনিস, তাকে পেতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে, আর তাকে খুব আদরে রাখবো, ছেলে আসুক বা মেয়ে আসুক। তো দেখা যাক কি হবে, আমি পরবর্তী কোনো একটা ব্লগে জানিয়ে দেবো।